নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আর্টিকেল 18 পর্যন্ত আমরা দেখেছিলাম। আর্টিকেল 18-এ কে ছিল? আর্টিকেল 18-এ ছিল অ্যাবলিশন অফ টাইটেল সেইটা পর্যন্ত আমরা দেখেছিলাম। এবারে তারপরের থেকে আমরা এই ভিডিওতে শুরু করব, যেটা হচ্ছে আজকে দেখব রাইট টু ফ্রিডম কোথা থেকে আছে? আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22। ওকে, রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ফান্ডামেন্টাল রাইট। কারণ এইটা কি করে, এইটা মানুষের মতো বাঁচার অধিকার সেইটা প্রদান করে এই রাইটের মধ্যে। এই যে এই 3-4টে রাইট আছে, এই 4টে রাইটের মধ্যে মানুষকে মানুষের মতো বাঁচার অধিকার প্রদান করে হচ্ছে এই 4টে রাইট। তার মধ্যে সেই 4টে রাইটের মধ্যে প্রথম যেটা রাইট হচ্ছে আর্টিকেল 19, সেটা হচ্ছে প্রোটেকশন অফ 6 রাইট। 6টা রাইট আছে, 6টা রাইটের সেটা প্রোটেকশন করার এটা দিচ্ছে। সেই 6টা রাইট কী কী আছে? 6টা রাইটের মধ্যে একটা তো ডিটেলসে আমরা জানবো, কিন্তু 6টা রাইট যদি ওভারভিউ দেখতে হয়, একটা তো হচ্ছে ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে হচ্ছে তুমি তোমার নিজের মন মতো কথা বলতে পারবে, এক্সপ্রেস করতে পারবে তোমার নিজেকে। তারপরে অ্যাসেম্বল পিসফুলি উইথাউট আর্ম। তারপরে ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন অর কোঅপারেটিভ সোসাইটিস, মানে এগুলো ফর্ম করার তোমার একটা রাইট দিয়েছে। তারপরে ফ্রিলি মুভ থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া, যে কোনো জায়গায় যেতে পারো, যে কোনো জায়গাতে তুমি রিসাইড ও সেটেল করতে পারো। আর একটা আছে প্র্যাকটিস অফ এনি প্রফেশন, মানে যে কোনো তুমি প্রফেশন করতে পারো। এটা হচ্ছে মেন ব্যাপার। কিন্তু এইখানেতে যদি আমি দেখি, এক তো এইগুলোকে তোমাকে সবকটাকে জানতে হবে, সবকটা তোমাকে একদম মুখস্থ থাকতে হবে। কিন্তু এখানে এমসিকিউ যেটা আসে, কোঅপারেটিভ সোসাইটিটা কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে থাকে না। এইটা অ্যাড হয়েছে কবে? এটা অ্যাড হয়েছে 97 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011-তে। ওকে, 97 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011-তে এটা অ্যাড হয়েছে। আর একটা এখানের মধ্যে আর একটা ছিল, মানে 7টা ছিল। সেটা কি? রাইট টু অ্যাকোয়ার প্রপার্টি এটা ছিল, যেটা অ্যাকোয়ার প্রপার্টি, যেটা হচ্ছে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সেটাকে ডিলিট করে দিয়েছে। 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ডিলিট করে দিয়েছে। কারণ আমরা কি জানি? আমরা জানি যে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রাইট টু প্রপার্টি, যেটা ফান্ডামেন্টাল রাইট ছিল, সেটাকে ডিলিট করা হয়েছে। এবারে রাইট টু প্রপার্টি এখন কি অবস্থা প্রেজেন্ট কন্ডিশনে? এটা হচ্ছে আর্টিকেল 300 এর মধ্যে আছে, যেটা কিনা এখন হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, একটা ফান্ডামেন্টাল রাইট না, কনস্টিটিউশনাল রাইট। আর কনস্টিটিউশনাল রাইট আর ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কী পার্থক্য, সেটা আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছি। ঠিক আছে, এই কথা তো রাইট হলো। এবারে চলো এটাকে হচ্ছে কিনা আরও কিছু ডিটেলস জানা যাক। আর একটা ডিটেলস যেটা আমি দেখেছিলাম, কি রাইট টু ইকুয়ালিটি কী ছিল? রাইট টু ইকুয়ালিটির সময় আমরা দেখেছিলাম যে সেটা প্রাইভেট যারা পার্সন আছে না, মানে কোনো পার্সোনাল পার্সন আছে, তুমি পার্টিকুলার পার্সনকে যদি বলো, তার বিরুদ্ধেও কিন্তু তার ক্ষেত্রেও সেইটা যদি মানে ফান্ডামেন্টাল রাইটটা তার ক্ষেত্রেও কাজ করবে। যেমন আর্টিকেল 17 কী আছে? আনটাচেবিলিটি আছে। এমনকি যদি কোনো সিঙ্গেল পার্সন যদি আনটাচেবিলিটিকে ফলো করে বা আনটাচেবিলিটি কোনো প্র্যাকটিসটাকে চালু রাখে, তাহলেও কিন্তু সে দোষী হবে। ঠিক আছে, কিন্তু এই যে রাইট টু ফ্রিডম আছে, মানে আর্টিকেল 19 যেটা আছে, আর্টিকেল 19টা কিন্তু সেই রকম কিন্তু না। আর্টিকেল 19 শুধুমাত্র স্টেটের ক্ষেত্রে বা স্টেটের বিরুদ্ধে তোমাকে প্রোটেক্ট করবে। কোনো যদি প্রাইভেট কেউ হয়, প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রোটেক্ট করবে না। এ দেখো, অনলি স্টেট অ্যাকশন অ্যান্ড নট প্রাইভেট অ্যাকশন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। ঠিক আছে, আর এইটা বলো, এটা যে ফরেনারদের জন্য এটা অ্যাপ্লিকেবল কি না? ফরেনারদের জন্য আমরা কি জানি? আর্টিকেল 15, 16, 19, 29 আর 30, এই কটা আর্টিকেল কি? এই কটা আর্টিকেল ফরেনারদের যারা আছে, ফরেনারদের মানে অ্যাভেলেবেল না। এই কটা ফান্ডামেন্টাল রাইট ফরেনারদের জন্য অ্যাভেলেবেল না। তার মানে এর মধ্যে 19 আছে মানে এটা শুধুমাত্র ইন্ডিয়ার সিটিজেনদের জন্য অ্যাভেলেবেল, ইন্ডিয়ার ফরেনারদের জন্য কিন্তু এটা অ্যাভেলেবেল না। ওকে, এটা হয়ে গেল। এবারে আরও যদি এবারে একটা একটা করে দেখা যাক, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা মানে কি? দেখো, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে হচ্ছে, স্পিচ মানে তো তুমি বলা, তুমি যেটা তুমি বলবে সেটার একটা তোমার মানে তোমাকে ফ্রিডম আছে, তুমি যে কোনো কিছু বলতে পারো আর যে কোনোভাবে তুমি এক্সপ্রেস করতে পারো। সেই এক্সপ্রেসটার মধ্যে কী আসবে? এক্সপ্রেসটার মধ্যে তুমি ইশারাতে কিছু এক্সপ্রেস করলে, বা কিছু ছবি এঁকে এক্সপ্রেস করলে, কিছু আর্টিকেলে লিখলে এক্সপ্রেস করলে, সেইগুলো কিন্তু সমস্ত কিছু আসবে এই স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে।
ঠিক আছে? এইটার মধ্যে কী হয়, এইটা দেওয়ার ফলে তোমাকে একটা মানুষের মতো, তুমি যদি নিজের মনের কথাটাই যদি প্রকাশ করতে না পারো, তাহলে তোমার আর মানুষের মতো তোমার বাঁচলে কোথায়? ঠিক আছে না? সেই জন্য এইটা কী করে, মানুষের মতো বাঁচতে, যার একটা হচ্ছে হিউম্যানের ডিগনিটির সঙ্গে বাঁচতে তোমাকে সাহায্য করে। ঠিক আছে? এটা হয়ে গেল। এর মধ্যে কিন্তু অনেক রাইট আছে, এর মধ্যে অনেকগুলো রাইট আছে, দেখো অনেকগুলো আছে, আরও নিচে আছে, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এর মধ্যে আছে রাইট টু ফ্রিডম অফ প্রেসের একটা ফ্রিডম, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা এমসিকিউতে আসে। প্রেসের ফ্রিডমটা কিন্তু এর মধ্যে আসে, মানে এই আর্টিকেল 19(1)(a) 19(1)(a) এর মধ্যে এই ফ্রিডম অফ দি প্রেসের এটা আসে। ঠিক আছে? আবার কি আছে দেখো, বন্ধ, রাইট অ্যাগেন্স্ট বন্ধ পলিটিক্যাল পার্টি, মানে তোমার যে বন্ধ ডাকলেই যে তোমাকে সমস্ত কিছু করতে হবে, তোমাকে বন্ধ পালন করতে হবে এমন কোনো ব্যাপার নয়, তুমি এই আর্টিকেলের ইউজ করে বন্ধকে পালন করতে নাও পারো। ঠিক আছে? এটা একটা হয়ে গেল। আবার দেখো এটা কি আছে, রাইট টু নো অ্যাবাউট গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, মানে এটা কি, রাইট টু ইনফরমেশন যেটা আছে না, সেটা আর্টিকেল 21-এর মধ্যেও আসে, আবার আর্টিকেল 19-এর মধ্যেও আসে। ঠিক আছে? এটা হয়ে গেল। ফ্রিডম অফ সাইলেন্স তুমি রাখতে পারো, সাইলেন্সের একটা ইয়ে আছে। এই কটা হচ্ছে মেন জিনিস, এখানের মধ্যে ইম্পর্টেন্ট। আরেকটা যেটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট, আমাদের যেটা কনস্টিটিউশন আমাদেরকে ডেমনস্ট্রেশন বা পিকেটিং বা অ্যাসেম্বলি করার পারমিশন দিয়েছে, কিন্তু রাইট টু স্ট্রাইক করার কিন্তু পারমিশন দেয় নেই। রাইট টু স্ট্রাইকের কিন্তু পারমিশন আমাদের নেই। আমরা অ্যাসেম্বল করতে পারি, আমরা ডেমনস্ট্রেশন করতে পারি পিসফুলি, কিন্তু রাইট টু স্ট্রাইক আমরা কিন্তু করতে পারি না। ঠিক আছে? আর সমস্ত ফান্ডামেন্টাল রাইটে কী আছে, যত রাইট দিয়েছে তার বদলে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, যে কিছু গ্রাউন্ড দিয়ে দিয়েছে, সেই গ্রাউন্ডের মধ্যে গভর্নমেন্ট চাইলে আমাদের ফান্ডামেন্টাল রাইটকে ইম্পোজ করতে পারে, মানে ফান্ডামেন্টাল রাইটটাকে বন্ধ করতে পারে। সেই গ্রাউন্ডগুলো কী কী? সেই গ্রাউন্ডগুলো যেটা আছে, সভেরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যদি সভেরেনিটি ইন্টিগ্রিটির ওপর যদি কোনো খতরা আসে, মানে তুমি কেমন কিছু বলে দিলে যেখানে সভেরেনিটি আর ইন্টিগ্রিটি নিয়ে সমস্যা চলে এলো, তাহলে কিন্তু তোমার সেই রাইটটা তখন কাজ করবে না। সিকিউরিটি অফ দি স্টেট, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, এটা হয়ে গেল। পাবলিক অর্ডার, ডিসেন্সি অর মোরালিটি, কন্টেম্প্ট অফ কোর্ট, ডিফরমেশন আর ইনসাইটমেন্ট অফ অ্যান অফেন্স। এইটার মধ্যে দেখো, ডিফরমেশন মানে হচ্ছে কারোর মানহানি করা, তুমি কারোকে এমন কিছু বলতে পারো না যে তার মানহানি হয়ে যায়, কারণ তুমি যদি এমন কিছু বলো যে অন্য একজনের মানহানি হয়, মানে তার যেটা রাইট টু লাইফ আছে না, যেটা তার আর্টিকেল 21 আছে, তাহলে সেখানে সেটা ব্রিচ হবে। মানে তুমি এমন কিছু বলতে পারো না যে কারোর একটা অসম্মান হয়, বা তুমি এমন কিছু বলতে পারো না যে তোমার কথা শুনে অন্যরা কোনো অফেন্স করবে, বা তুমি সেই বলে না ভড়কাও করা, মানে তুমি সেটাকে ওই আগুনে ঘি ঢালার মতো অবস্থা তুমি কিন্তু করতে পারবে না। ঠিক আছে? এইগুলো কিন্তু কনস্টিটিউশন বলে দিয়েছে। আর শুধুমাত্র এই গ্রাউন্ডের ওপরেই বিশেষ করে কোনো কিছু ইম্পোজিশন, মানে ফান্ডামেন্টাল রাইটের ওপরে ইম্পোজিশন হতে পারে, বাকি আর অন্য কোনো গ্রাউন্ডের ওপর এটা কাজ করবে না। তারপরের ফান্ডামেন্টাল রাইট আছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি উইথ হচ্ছে পিসফুল অ্যাসেম্বলি, আর একটা হচ্ছে নো আর্ম। এটা হচ্ছে দুটো মেন জিনিস আছে, একটা হচ্ছে পিসফুলি হতে হবে, আর একটা হচ্ছে নো আর্ম হতে হবে। আর একটা কী হতে হবে, আর একটা অবশ্যই সেটা পাবলিক গ্রাউন্ডে হতে হবে। তুমি কারোর কোনো পার্সোনাল ঘরে যে বললে আমার ফান্ডামেন্টাল রাইট আছে, আমি মানে অ্যাসেম্বল হব সবাই মিলে, সেরকম কিন্তু হবে না, সেটা কিন্তু পাবলিক গ্রাউন্ডে হতে হবে। ঠিক আছে? পিসফুল হতে হবে, মানে শান্ত স্বভাবে, আর কোনো রকমের কোনো অস্ত্র ফস্ত্র রাখা যাবে না। এটা হচ্ছে এখানের মেন এটার জিনিস। ঠিক আছে? মেন জিনিস এখানে হচ্ছে পিসফুল অ্যাসেম্বলি করা। কিন্তু এই পিসফুল অ্যাসেম্বলি তো তুমি করতে পারো, কিন্তু তোমার তার মানে এই নয় তুমি কোনো জায়গাতে স্ট্রাইক করতে পারো। স্ট্রাইকের পারমিশন কিন্তু কোনো আমাদের কনস্টিটিউশন আমাদেরকে দেয় না, আমরা কিন্তু স্ট্রাইক করতে পারি না। হ্যাঁ, আমরা কোনো ডেমনস্ট্রেশন করতে পারি, পিসফুলি অ্যাসেম্বলি ফর্ম করতে পারি, কিন্তু রাইট টু স্ট্রাইক আমরা কিন্তু করতে পারি না। এরও জন্য কিছু গ্রাউন্ড দিয়েছে, মানে কোন গ্রাউন্ডে এইগুলোকে রেস্ট্রিকশন করা যায়, সেগুলো কি না, সভেরেনিটি ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে মেনটেনেন্স অফ ট্রাফিক ইন দ্য কনস্টিটিউশন। তুমি হয়তো শুনে থাকবে যে আমরা অনেক সময় কী হয়, আর্টিকেল 144 আর্টিকেল 144 লাগু হয়,
যেখানে কি না একটা কিছু সংখ্যার কিছু লিমিটেশনের বেশি মানুষ সেখানে অ্যাসেম্বল হতে পারে না। এটা কিসের জন্য করা হয়? এটাকে কিন্তু পাবলিক অর্ডারটাকে মেনটেন করার জন্য এটা করা হয়। সেই মেনটেন করে দেখো এই ওয়াটার মেনটেন্যান্স অফ ট্রাফিক এই আর্টিকেলেতেই দিয়ে দিয়েছে। এই আর্টিকেলের মধ্যেই তোমার সেই আর্টিকেল 144ও কিন্তু এই আর্টিকেলের মেনেই ইম্পোজ করা হয়। ঠিক আছে, তারপরে তারপরে দেখো তারপরে কি হচ্ছে, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের মধ্যে কি আছে? অ্যাসোসিয়েশনের মধ্যে সমস্ত কিছু পড়ে। অ্যাসোসিয়েশন মানে যত লিগেল এন্টিটি হতে পারে না, যেমন তুমি কোনো কোম্পানি ফর্ম করতে চাইলে, তুমি কোনো ক্লাব ফর্ম করতে চাইলে, তুমি কোনো পলিটিক্যাল পার্টি ফর্ম করতে চাইলে, তুমি কোনো ইউনিয়ন ফর্ম করতে চাইলে, সমস্ত কিছু তুমি করতে পারবে এই ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে। মানে এইটার মধ্যেই সমস্ত কিছু আছে। এটার মাধ্যমে তুমি যে কোনো লিগেল এন্টিটি যে ফর্ম করা আছে সেগুলো তুমি করতে পারবে। ফর্ম করাটা হচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল রাইট, কিন্তু হচ্ছে তোমার যেটা ফর্ম করলে সেটাকে রেকগনাইজ করা, মানে হচ্ছে গভর্নমেন্টকে রেকগনাইজ করাটা কিন্তু রেকগনাইজ বাই গভর্নমেন্ট, সেটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট না। তোমার ফর্ম তুমি করতেই পারো, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে যে গভর্নমেন্ট তোমাকে রেকগনাইজ করে তোমাকে সেটা লিগ্যাল এন্টিটি বলতে হবে এমনটা কিন্তু গভর্নমেন্টের ওপর কোনো বাধ্যবাধকতা নেই। সেটা কিন্তু গভর্নমেন্ট চাইলে নাও করতে পারে। ঠিক আছে, আবার এইটার মধ্যে একটা কি আছে, তুমি তো এইগুলো তুমি ফর্ম করতে পারো, কিন্তু এইটার মধ্যে নেগেটিভ একটা রাইট আছে যে তুমি এইগুলোর মধ্যে কোনোটার উপরে জয়েন করতে না চাইলে সেটাও তুমি করতে পারো, তুমি চাইলে জয়েন করতে নাও পারো, সেই রাইটটাও তোমার এই আর্টিকেলের মধ্যে এইটার মধ্যেই দেওয়া আছে। ঠিক আছে, এইটারও কিছু রেস্ট্রিকশান আছে। কি ওই একই সোভিজেনিটি, ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, পাবলিক অর্ডার অ্যান্ড মোরালিটি। ঠিক আছে, এই গ্রাউন্ডের ওপরেই করা যেতে পারে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে ফ্রিডম অফ মুভমেন্ট মানে কি আছে, তুমি ইন্ডিয়ার মধ্যে উইথ ইন ইন্ডিয়ার মধ্যে তুমি যে কোনো জায়গাতে তুমি মুভ করতে পারো। মানে তোমার যেটা ভারত আছে না, তুমি যে কোনো জায়গাতে তুমি যেতে পারো, এমন নয় যে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে যেতে পারবে না। কারণ এইটা করার পেছনে আমরা দেখবো প্রিএমবেলেতে আমরা কী করেছিলাম, বাদারহুডের কথা বলেছিলাম, বাদারহুডের কথা বলেছিলাম, ইন্টিগ্রিটি অফ কান্ট্রি বলেছিলাম, ইন্টিগ্রিটি অফ কান্ট্রি। এই সব জিনিসগুলোকে করার জন্য এই ফ্রিডম অফ মুভমেন্ট মানে কি, তুমি যদি যে কোনো জায়গাতে তুমি যেতে পারো, যে কোনো জায়গাতে তুমি থাকতে পারো, তাহলে কী হবে, তোমার সঙ্গে একটা অন্য স্টেটের মধ্যে একটা রিলেশান তৈরি হবে। তার মানে কী হবে, তোমার মনে হবে যে সমস্ত ইন্ডিয়াটাই আমরা একত্রে আছি, ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা বলে, সমস্ত একত্রে আছি, সেটা হবে। ঠিক আছে, এর জন্য তুমি যে কোনো জায়গাতে যেতে পারো, এটা হচ্ছে ফ্রিলি ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় যেতে পারো, শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে। আবার যদি তুমি ফরেনে হয় না, ফরেন কান্ট্রিতে যখন তুমি হয়ে যাবে, তখন সেখানে চলে আসবে আর্টিকেল 21। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার মধ্যে হলে আর্টিকেল 19, আর ফরেন কান্ট্রি হলে তোমার কী হয়ে যাবে, আর্টিকেল 21। এটা কিন্তু খুবই মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু এটাকে রেস্ট্রিকশান করার জন্য কিছু দেওয়া আছে। কাকে রেস্ট্রিকশান করা যায়, একটা তো তুমি ট্রাইবাল এরিয়াতে রেস্ট্রিক্ট করতে পারবে না, কারণ ট্রাইবালদের একটা কালচার আলাদা হয়, সেই কালচারটাকে প্রিজার্ভ করে রাখার জন্য এইটা দেওয়া আছে যে ট্রাইবাল এরিয়ায় তোমার চাইলে তোমার রেস্ট্রিকশান করে দিতে পারে। ঠিক আছে, আর একটা কী হতে পারে, আর একটা হচ্ছে ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক। মানে এমন হতে পারে যে তুমি কোনো জায়গায় গিয়ে কোনো মানে ভয়ের সৃষ্টি হতে পারে বা কোনো প্রবলেমের সৃষ্টি হতে পারে, সেখানে কিন্তু তোমার রেস্ট্রিকশান হতে পারে। ঠিক আছে, এক হচ্ছে ট্রাইবাল এরিয়া আর একটা হচ্ছে জেনারেল পাবলিক। এছাড়াও এই দুটো তো কনস্টিটিউশন বলেছে, এছাড়াও সুপ্রিম কোর্ট আরও কিছু বলেছে কি, যে এডস যারা আছে তাদেরকে রোকা যেতে পারে, আর একটা যারা প্রস্টিটিউট আছে তাদের মুভমেন্টকেও মানে রোকা যেতে পারে। ঠিক আছে, দেখো এইখানে একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জেনেছে, প্রোটেক্ট অনলি দি ফার্স্ট সেকেন্ড ডাইমেনশন ডিল উইথ দি রাইট টু লাইফ অ্যান্ড এত মুভ করাটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগেই বললাম যে তুমি ইন্ডিয়ার মধ্যে হলে আর্টিকেল 19, আর ইন্ডিয়ার বাইরে হলে আর্টিকেল 21। ওকে, এবারে দেখো তারপরে রাইট কী আছে, রাইট টু রেসিডেন্ট, ফ্রিডম অফ রেসিডেন্ট, ওইটাও সেম জিনিস। এর আগেরটাই ছিল তুমি যে কোনো জায়গায় মুভ করতে পারো, আর এখানে হচ্ছে যে কোনো জায়গাতে তুমি রিসাইড করতে পারো, মানে বসবাস করতে পারো, সেটেল হতে পারো। সেই সেটেলটা হতে পারে পার্মানেন্ট হতে পারে বা টেম্পোরারি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু তুমি সেটেল করতে পারো। এটা হচ্ছে ওই সেম একই লজিকের জন্য করা হয়েছে। আর এটার ক্ষেত্রে ওই যেটা রেস্ট্রিকশান আছে সেটাও সেম, একটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট আর একটা হচ্ছে ট্রাইবাল এরিয়া সেম, দুটোই হচ্ছে সেম জিনিসই আছে। তারপরে
তারপরে যেটা আছে রাইট টু প্রফেশন, ফ্রিডম অফ প্রফেশন। ফ্রিডম অফ প্রফেশন, ফ্রিডম অফ প্রফেশন মানে তুমি যে কোনো প্রফেশন চুজ করতে পারো, তোমার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই যে এই প্রফেশনই করতে হবে, সেটা তোমার ফ্রিডম আছে। কিন্তু কিন্তু সেই ফ্রিডম প্রফেশনটা যেন কোনো হার্মফুল হয়, তুমি বললে যে আমি টেররিস্ট হয়ে যাব দিয়ে আমি সেখানে আমার টেররিস্ট হিসাবে একজন আমি প্রফেশন করব, সেটা কিন্তু হবে না, ঠিক আছে না? কারণ ইন্ডিয়ার সিকিউরিটি সেফটি সবার আগে। এমন কোনো প্রফেশন করা যাবে না যেগুলো কিনা মানুষের ক্ষতিকর হয়। তুমি বললে যে আমি ওই হিউম্যান ট্রাফিকিং আমার প্রফেশন করব, সেগুলো কিন্তু হবে না। যেগুলো লিগ্যালি পারমিশন করা যায় সেই রকমই প্রফেশন তোমাকে করতে হবে। এটা রেস্ট্রিকশন হচ্ছে ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, ওইগুলোই যেগুলো হচ্ছে লিগ্যালি করা যায়, এমন কিছু করা যাবে না যেগুলো হচ্ছে কিনা অন্যজনের ক্ষতি করে, সেরকম প্রফেশন কিন্তু করা যাবে না, ঠিক আছে? কিন্তু এটাকে তার একটা রেস্ট্রিকশন কী আছে, তুমি তো যে কোনো কিছু ট্রেড করতেই পারো, ট্রেড বিজনেস প্রফেশন করতে পারো, কিন্তু গভর্নমেন্ট যে ভালো ওয়ে হবে যদি স্টেট চায় তোমাকে, কিন্তু স্টেট নিজে চাইলে কোনো জিনিসের ওপর মনোপলি নিতে পারে, তোমাকে রেস্ট্রিক্ট করে দিতে পারে। ধরো তুমি চাইলে যে আমি একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানাবো, কিন্তু স্টেটের এখনকার যেটা অবস্থা সেখানে কি নিউক্লিয়ারের ওপর শুধুমাত্র স্টেটের মনোপলি আছে, তার তুমি সেটা করতে পারবে না। সেটা কিন্তু এটা দেখতে হবে যে স্টেট চাইলে নিজের মনোপলি নিজের কাছে রাখতে পারে, এমন নয় যে তুমি অন্য কারো কাছে যাবে, ঠিক আছে? এটা একটা হয়ে গেল, এইটা হয়ে গেল। এবারে হচ্ছে তারপরে যেটা আছে, তারপরের কি আছে, আর্টিকেল 20 যেটা আছে। আর্টিকেল 20 কি বলছে? আর্টিকেল 20 বলছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স। এইটা আর কিছুই না, এটা তোমার যে অফেন্স আছে না, এখানে তিনটের কথা বলেছে, যে প্রোটেকশন অ্যাগেন্স্ট আরবিট্রারি আর এক্সেসিভ পানিশমেন্ট যাতে না হয় কোনো পার্সনের, সেইটা দেখার জন্যই এই আর্টিকেল। অ্যারবিট্রারি কি? অ্যারবিট্রারি হচ্ছে তোমার মন মতো, যে যারা পাওয়ারে থাকবে তাদের মন মতো সেটাকে হচ্ছে অ্যারবিট্রারি। এক্সেসিভ যেটা অ্যাকচুয়াল লয়েতে আছে তার থেকে বেশি যদি তোমাকে পানিশমেন্ট দেয়, সেটা হচ্ছে এক্সেসিভ পানিশমেন্ট। এইখানে তিনটে সেফটি মেকানিজম দিয়েছে, তিনটে রাইট দিয়েছে। একটা কি, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। এটার কি, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল হচ্ছে তুমি ধরো কোনো ক্রাইম করলে, কোনো রকম ক্রাইম করলে 2022-তে, কিন্তু 2022-তে সেই ক্রাইমের জন্য কোনো শাস্তি লেখা কিন্তু নেই, কোনো শাস্তি কিন্তু লেখা নেই, সেইটা হবে নো এক্স পোস্ট ল। তাহলে কী হবে, 2022-এ কোনো শাস্তি লেখা নেই, ঠিক আছে, তাহলে তোমার ওপর কোনো কেস হলো না, বোঝা গেল? এবারে কি হলো, 2024-এতে একটা নতুন ল বানিয়ে সেইটার জন্য এই 2022-এ যে ক্রাইমটা করেছিল সেই ক্রাইমটার জন্য একটা সাজা ঘোষণা করলো। কিন্তু তোমাকে এই 2022-এ ক্রাইম করার জন্য কিন্তু তোমাকে সাজাটা দিতে পারবে না এই 2024-এর অ্যাক্ট অনুযায়ী। বোঝাতে পারলাম? ধরো তোমার আজকে যেটা ল বানছে না, আজকে যেটা কোনো যদি সাজা বা কোনো কানুন যদি বানে, সেই কানুনটার ওপর বেস করে তোমার আগে যে তুমি দোষ করেছো সেই দোষের কিন্তু সাজা হবে না। কিন্তু এইটা একটা বেজার আছে, এটা শুধুমাত্র কিন্তু কোথায় অ্যাপ্লাই হয়, এটা শুধুমাত্র অ্যাপ্লাই হয় ক্রিমিনাল কেসের ক্ষেত্রে, ক্রিমিনাল বা কুয়াশি ক্রিমিনাল কেসের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। কুয়াশি ক্রিমিনাল ক্ষেত্রে তোমার যদি সিভিল হয় বা সিভিল কোনো কেস হয় বা ট্যাক্সেশনের কোনো কেস হয়, সেখানে কিন্তু অ্যাপ্লাই হতে পারবে। কারণ তুমি ট্যাক্সেশনে এইটা শুনেছো হয়তো, তুমি ট্যাক্সেশনে যেটা অনেক সময় কি হয় না, যে ট্যাক্সেশনে অনেক প্রিভিয়াস ওপর আজকে ল বানছে কিন্তু সেটা এফেক্ট হচ্ছে প্রিভিয়াস অনেক ইয়ার আগে থেকে, সেই রকম কিন্তু ট্যাক্সেশনের ওপর হয়। শুধুমাত্র এটা হয় না কোথায়, ক্রিমিনাল আর কোয়াসি ক্রিমিনাল কেসের ক্ষেত্রে, ঠিক আছে? নো ডবল জিওপার্ডি হচ্ছে একই দোষের জন্য বারবার সাজা কিন্তু দেওয়া যায় না। একটা দোষের জন্য একবারই তুমি সাজা পাবে, একটা দোষের জন্য বারবার সাজা দেওয়া যায় না, সেটাই হচ্ছে নো ডবল জিওপার্ডি, ঠিক আছে? কিন্তু এটা কি না, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ যদি কোনো কেস হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ হয়ে গেল, বা অ্যাডমিনিস্ট্রেটিভ ছাড়া কি হয়ে গেল, বা
কোনো যদি ডিপার্টমেন্টাল কোনো কিছু হয়, ডিপার্টমেন্টাল অ্যাডমিনিস্ট্রেটিভ বা ডিপার্টমেন্টাল যদি কিছু হয়, তাহলে তোমার কিন্তু সেখানে কোনো এই সেফটি মেকানিজমটা কাজ করবে না। এটা কোথায় কাজ করবে? এটা কোর্ট বা জুডিশিয়ারিতে কাজ করবে, জুডিশিয়ারিতে। মানে তোমার যদি কোনো ডিপার্টমেন্ট থেকে তোমাকে যদি কোনো একই কাজের দোষের জন্য বারবার যদি সাজা দেয়, তাহলে তুমি সেখানে কিছু করতে পারবে না, ঠিক আছে? এটা কোর্ট আর জুডিশিয়ারির ক্ষেত্রেই শুধুমাত্র কাজ করবে। তারপরে কি? তারপরে হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। মানে হচ্ছে কি, দেখো, সেলফ ইনক্রিমিনেশন, তুমি কোনো একটা দোষ করোনি, ঠিক আছে? কোনো দোষ করোনি, কিন্তু তোমার মনে হলো যে আমি জেলে যাব, সেই জন্য তুমি যেখানে পুলিশের কাছে যে বললে যে আমি এই দোষ করেছি, আমাকে অ্যারেস্ট করো। পুলিশ কিন্তু তোমার কথার উপর বেস করে অ্যারেস্ট করতে পারবে না, ঠিক আছে? সেটাই হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। মানে তুমি যেটা বলছো সেটার উপর বেস করে কিন্তু পুলিশ কোনো রকম কেস ফাইল করতে পারবে না, ঠিক আছে? কিন্তু 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 হচ্ছে কি, এইটা মানে এমন না যে তোমার কোনো কিছুই নেওয়া হবে না। তোমার যেখানে আছে তোমার ব্লাড স্যাম্পেল নেওয়া হতেই পারে, ঠিক আছে? তোমাকে থাম্ব ইমপ্রেশন নেওয়া হতে পারে, বা এটা শুধুমাত্র ক্রিমিনাল কেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সিভিল কোনো কেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? এটা হয়ে গেল নো সেলফ ইনক্রিমিনেশন। তারপরে রাইট কী আছে? তারপরে রাইট দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রাইট, আর্টিকেল যেটা 21, আর্টিকেল 21 কী বলছে? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রাইট। এটার মধ্যে কি বলছে দেখো, যেটা আমাদের অ্যাকচুয়াল কনস্টিটিউশন বলছে, আর্টিকেল 20 কি, নো পারসন শ্যাল বি deprived অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিংস টু প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। এটা কিন্তু একটা ভালো কনসেপ্ট, প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। এটার মানে কি? প্রসিডিওর এস্টাবলিশ বাই ল মানে হচ্ছে, দেখো, একটা কী করলো, আমাদের ল বানানোর ক্ষমতা কার কাছে আছে? পার্লামেন্টের কাছে আছে। পার্লামেন্ট ল বানালো। পার্লামেন্ট কী ফর্মে ল বানায়? পার্লামেন্ট বেশিরভাগ কী হয়? স্কেলেটন ফর্মে ল বানায়। ল বানালো, পার্লামেন্ট ল বানালো একটা। তারপরে সেটা এক্সিকিউটিভ কী করলো? পুরো ডিটেলস বানালো। ডিটেলস বানিয়ে কার কাছে সাইন হলো? প্রেসিডেন্ট সাইন করলো। প্রেসিডেন্ট সাইন করলো, ঠিক আছে? কিন্তু এই যে প্রসেসটা করলো না, এই প্রসেসটাতে যদি কোনো মনে করো আনজাস্ট ল পাস করে দিল, কোনো আনজাস্ট ল বলতে তুমি সেরকম বলতে পারো, আনজাস্ট ল যেমন হচ্ছে একটা হচ্ছে, তুমি বলতে পারো আনজাস্ট ল যেমন হচ্ছে আপা হচ্ছে একটা আনজাস্ট ল পাস করে দিল, মানে ও যেই ল নিয়ে তোমার কন্ট্রোভার্সি আছে, আপা আপা আছে না, আপা নিয়ে কন্ট্রোভার্সি আছে, যে পুলিশকে আপা হচ্ছে, বলো তুমি আসফা বলো, আসফা মানে ওই আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, আসপা, দাঁড়াও, আসপা, আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ধরো এই একটা অ্যাক্ট পাস করলো, এটার মধ্যে আর্মিকে প্রচুর পরিমাণে পাওয়ার দিল, যেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, ঠিক আছে? এই পাওয়ার দিল। এবারে তুমি একজন সিটিজেন হয়ে কী করলে? কোর্টের কাছে গেলে যে এই মানে লটা লিগালি না, এটা কিছু ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে, তো এই লটাকে তুমি নাল অ্যান্ড ভয়েড করে দাও। তখন কোর্ট কী দেখবে? কোর্ট দেখবে যে আমাদের যে লটা বেনেছে, লটা বানানোর প্রসিজার, যেটা প্রসিডিওর আছে না, সেই প্রসিডিওরটা ঠিকঠাক আছে কি না, মানে লটা তার যেটা পার্লামেন্টের কাছে যে অধিকার আছে, যে লিস্টের ওপর ল বানাতে পারে, সেই অধিকারে বানিয়েছে কি না, প্রেসিডেন্টের সাইন আছে কি না, সেই সব জিনিসগুলো দেখবে। মানে ঠিকঠাক যদি প্রসিডিওরে ফলো করে কোনো ল বানে, তাহলে কিন্তু সেই লটা, সেটা জাস্ট হোক আনজাস্ট হোক, সেই লটা নাল অ্যান্ড ভয়েড হবে না, ঠিক আছে? এটা হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। মানে যদি প্রসিডিওর হিসাবে কোনো ল বানে, তাহলে সেই লটা ঠিকঠাক হবে ল, ঠিক আছে? এটা আমাদের সুপ্রিম কোর্ট প্রথমে এটা আছে, তো সুপ্রিম কোর্ট কী হতো না, এই গোপালন কেস এই লটাকে অ্যাপ্লাই করেছিল, মানে প্রসিজার এস্টাবলিশ বাই ল। তারপরে কি, সরি, তারপরে হচ্ছে কী হলো, মেনকা গান্ধী কেস হলো। মেনকা গান্ধী কেসে কী হলো, 1978 মেনকা গান্ধী কেসে সুপ্রিম কোর্ট পুরোপুরি চেঞ্জ করে দিল, পুরোপুরি চেঞ্জ করে কী হলো, ডিউ প্রসেস অফ ল, এই মানে থিওরির ওপর গেল। এটা কোথা থেকে বড় করেছে? এটা আমেরিকা থেকে বড় করেছে। এই প্রসেসে কি হয় দেখো, কোনো একটা ল বানলো, লটাকে তো প্রসিজার তো ঠিক ফলো করতেই হবে, প্লাস লটাকে হচ্ছে জাস্ট হতে হবে, মানে হচ্ছে লটা
মানে জাস্ট আর আনজাস্ট মানে কি, জাস্ট মানে ঠিকঠাক হতে হবে, এমন না যে তুমি কোনো আনজাস্ট লকে বানিয়ে দিলে প্রসিজার সলভ বলে, সেটা কিন্তু এখানে কাজ লাগবে না। মানে হচ্ছে ডিউ প্রসেস মানে হচ্ছে প্রসিজার তো ঠিক হতেই হবে, প্লাস হচ্ছে জাস্টও হতে হবে। মানে কি হলো, এটা হলো, এইটা করে কী হলো না, হিউম্যানের যে ডিগনিটি আছে না, ডিগনিটিটাকে আরও ভালোভাবে প্রোটেক্ট করলো, এটাকে প্রোটেক্ট করলো। ঠিক আছে, মানে আমাদের অ্যাকচুয়াল কনস্টিটিউশন তো দিয়েছিল প্রসিজার এস্টাবলিশ বাই ল, কিন্তু সুপ্রিম কোর্ট তার জাজমেন্টের মধ্যে চেঞ্জ করে কী নিয়ে গেল, ডিউ প্রসেস অফ লয়েতে নিয়ে গেল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে ডিউ প্রসেস অফ ল আর প্রসিজার এস্টাবলিশ বাই ল এর মধ্যে তফাৎ কী আছে। ঠিক আছে, এই লয়ের মানে ডিউ প্রসেস অফ ল ইউজ করে বহু কিছু রাইটকে আর্টিকেল 21 মধ্যে অ্যাড করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি, রাইট টু লিভলিহুড, রাইট টু প্রাইভেসি। এটা কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল? এটা হচ্ছে পুত্তস্বামী কেসের মাধ্যমে এটা এসেছিলো। তারপরে ডিসেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ইনক্লুডিং পলিউশন ফ্রি ওয়াটার, মানে পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, এটা এসেছিলো এমসি মেহতা কেসে। যখন তুমি ইউপিএসসির জন্য মেন্সের জন্য প্রিপারেশন করবে না, তোমাকে তখন প্রতিটা জানতে হবে যে কোন অ্যাক্টের কোন কেস লয়ের ক্ষেত্রে কোন মানে লটা এসেছিলো, কোনটাকে এই যেমন হচ্ছে এমসি মেহতার কেসেতে কী হয়েছিল, এই ফ্রিডম এনভায়রনমেন্ট মানে পলিউশন ফ্রি এনভায়রনমেন্টকে আর্টিকেল 21 অ্যাড করেছিল। পুত্তস্বামী কেসে রাইট টু প্রাইভেসিকে আর্টিকেল 21 অ্যাড করেছিল। এগুলো সমস্ত কিছু জানতে হবে, কিন্তু অন্য পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইউপিএসসি মেন্সের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে রাইট টু হেলথ, ফ্রি এডুকেশান, স্পিডি ট্রায়াল, ঠিক আছে না, এইগুলো কিন্তু সমস্ত আছে। দেখো রাইট টু ট্রাভেল অ্যাবোর্ড, তোমাকে বলেছিলাম না। আর ইনসাইডের জন্য কি আছে, ইনসাইডের জন্য আর্টিকেল 19। ঠিক আছে, ইনসাইডের জন্য আর্টিকেল 19। তারপরে তোমার ওই রাইট অ্যাগেন্স্ট বন্ডেড লেবার, ইনহিউম্যান ট্রিটমেন্ট, এগুলোর মধ্যে সমস্ত কিছু আছে, দেখে নেবে। রাইট টু ইনফরমেশান, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি এগুলোর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদের বলছি, আর বাকিগুলো অত মনে রাখতে তো সম্ভব না, সেই জন্য আমি বাকিগুলোকে স্কিপ করছি। রাইট টু ইনফরমেশান একটাই হয়ে গেল, আর রাইট টু অপরচুনিটি একটা হয়ে গেল। ওকে, এগুলো হচ্ছে মেন জিনিস। এবারে তারপরে কি আছে, 21A। এটা কি হচ্ছে 21A, এটা কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে থাকে না, অরিজিনাল যেটা কনস্টিটিউশনে কিন্তু থাকে না। এটাকে অ্যাড করা হয়েছে কত, 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত বলো, 2000 কত, 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 মধ্যে এটাকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এটাকে 2002 এইটার মধ্যে কী হয়েছে, 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে চেঞ্জ করে আমাদের আর্টিকেল 45 যেটা ছিল না, সেটাকে ট্রান্সফার করে নিয়ে এসেছে কত, আর্টিকেল 21A-তে। ঠিক আছে, আর্টিকেল 21A-তে এটার মধ্যে কি বলেছে, এটার মধ্যে বলেছে যে 14 ইয়ার্স, মানে 6 to 14 ইয়ার্সের মধ্যে কিনা সমস্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান সমস্ত স্টুডেন্টকে দিতে হবে। কিন্তু এটার মধ্যে হায়ার আর প্রফেশনাল এডুকেশান কিন্তু ইনক্লুডেড না, হায়ার আর প্রফেশনাল এডুকেশান কিন্তু ইম্পর্টেন্ট না। এটা অ্যাড হয়েছে, তো বললাম 2002-তে অ্যাড হয়েছে, কিন্তু 2002-এ অ্যাড হওয়ার আগেতেই 1993-তে কিন্তু সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে জানিয়েছিল যে রাইট টু এডুকেশান, মানে রাইট টু এডুকেশান কিন্তু ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 21-এতে এটা সুপ্রিম কোর্ট আগেই তার রায় দিয়েছিল। আর এটাকে করার জন্য কি, রাইট টু এডুকেশান অ্যাক্ট আছে 2009, যেটা পার্লামেন্ট পাস করেছে। ওকে, এটা হলো মেন জিনিস। এবার তার প্রোটেকশান অ্যাগেন্স্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশান, এটা হচ্ছে আর্টিকেল 22। এটা সবার জন্যই অ্যাভেলেবেল, মানে এটা হচ্ছে সিটিজেনদের জন্য তো আছেই, প্লাস ফরেনারদের জন্য। কিন্তু ফরেনারদের দুটো বলেছিলাম, একটা হচ্ছে কি ফ্রেন্ডলি অ্যালায়েন, আর একটা হচ্ছে এনিমি অ্যালায়েনের জন্য কিন্তু এটা অ্যাভেলেবেল না। ফ্রেন্ডলি অ্যালায়েনের জন্য এটা অ্যাভেলেবেল, এনিমি অ্যালায়েনের জন্য এটা অ্যাভেলেবেল না। ওকে, অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনের মধ্যে কী বলেছে, দেখো অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন করার জন্যে যে কিছু মানে প্রোটেকশান দিয়ে রেখেছে। তার আগে আমাদের জানতে হবে যে অ্যারেস্ট কত রকমের হয়। অ্যারেস্ট বেসিক্যালি দু রকমের হয়, একটা পুনিটিভ অ্যারেস্ট, একটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যারেস্ট। পুনিটিভ অ্যারেস্টটা কি, পুনিটিভ অ্যারেস্টটা হচ্ছে তুমি কোনো দোষ করলে, সেটা হচ্ছে কোর্টের কোনো জাজমেন্ট এলো, সেই জাজমেন্ট হিসেবে তোমার সাজা হলো, সেটা হচ্ছে পুনিটিভ অ্যারেস্ট। আর প্রিভেন্টিভ অ্যারেস্ট মানে কি, প্রিভেন্টিভ মানে হচ্ছে তোমাকে প্রিভেন্ট করা, বাধা দেওয়া। তুমি হয়তো দেখবে যে যখন
কাশ্মীরকে 2019-এতে যখন কাশ্মীরকে 2019-এ যখন কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরিতে চেঞ্জ করা হলো, তার আগে যত কাশ্মীরের লিডার ছিল সবাইকে হাউস অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। সেই হাউস অ্যারেস্টটাও হচ্ছে এক প্রকারের হচ্ছে কিনা প্রিভেন্টিভ ডিটেনশন। ঠিক আছে, হাউস অ্যারেস্টটাও হচ্ছে এক প্রকারের প্রিভেন্টিভ ডিটেনশন। খুব বোঝাতে পারলাম আশা করি। এইখানে কি হয়, এই প্রিভেন্টিভ অ্যারেস্টে প্রিভেন্টিভ ডিটেনশনের মাধ্যমে কী হয়, মানে তুমি যাতে ফিউচারে যে কোনো রকম অফেন্স না করো, ফিউচারে তুমি কোনো রকম অফেন্স না করো, তার জন্য গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভ স্টেপ নিয়ে সেটাকে বাধা দেয়। ঠিক আছে, সেটাকে বাধা দিয়ে তোমাকে মানে ফিউচারে যদি কোনো অফেন্স না করো সেইটা গভর্নমেন্ট এনশিওর করার জন্য প্রিভেন্টিভ ডিটেনশন করে। কিন্তু এটার মিস অপরচুনিটি প্রচুর নেয়, এটার গালাত ফায়দা নিয়ে বহু পলিটিক্যাল কেচ্ছা আছেই। কিন্তু অ্যাকচুয়াল কনস্টিটিউশন যেটা দিয়েছিল তার উদ্দেশ্য ছিল এটা, যাতে তুমি ফিউচারেতে কোনো রকম প্রবলেমের সৃষ্টি না করো, ফিউচারে কোনো রকম দোষ না করো, তার জন্য একটা প্রিভেন্টিভ ডিটেনশনকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবারে প্রিভেন্টিভ ডিটেনশনকে এবারে তো দুটো অ্যারেস্ট দিয়েছে, কিন্তু দুটো অ্যারেস্টের মধ্যে কিছু সেফগার্ডও দেওয়া আছে। কিছু সেফগার্ড দেওয়া আছে কি, যেমন হচ্ছে পুনিটিভ ডিটেনশন, মানে হচ্ছে পুনিটিভে যদি তোমাকে অ্যারেস্ট করা হয় তাহলে কি হয় না, তোমার অ্যারেস্ট করার গ্রাউন্ড জানাতে হবে, তোমাকে এফআইআর মানে দেখাতে হবে কী গ্রাউন্ডে তোমাকে অ্যারেস্ট হচ্ছে, তোমাকে একটা লিগ্যাল প্র্যাকটিশনারের মানে কোনো উকিলের কাছে তোমার সঙ্গে কনসাল্ট করার পারমিশন দিতে হবে, ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে নিয়ে যেতে হবে, আর 24 ঘন্টার মধ্যে যদি ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে যে না পারে তাহলে তোমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু এটা শুধুমাত্র অ্যাভেলেবেল কিন্তু ক্রিমিনাল কেসের ক্ষেত্রেই এইটা অ্যাভেলেবেল, ক্রিমিনাল কেসের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে অ্যাভেলেবেল না, এটা কিন্তু যেটা যদি সিভিল কেস হয় তাহলে সেখানেতে অ্যাভেলেবেল না। যদি কোর্টের অর্ডারেতে যদি তোমাকে অ্যারেস্ট করা হয় তাহলে সেখানেতে কিন্তু এইটাকে যদি মানে এই সেফগার্ডগুলো অ্যাভেলেবেল না। তুমি যদি ইনকাম ট্যাক্স না দিতে পারো তার জন্য যদি অ্যারেস্ট করা হয় তার সেখানের ক্ষেত্রেও কিন্তু এইটা অ্যাভেলেবেল না। এটা শুধুমাত্র ক্রিমিনাল কেসের ক্ষেত্রেই এটা অ্যাভেলেবেল, ক্রিমিনালের ক্ষেত্রেই, বাকি আর কোনো ক্ষেত্রে কিন্তু এটা অ্যাভেলেবেল না। ঠিক আছে, এবারে তো এটা হলো পুনিটিভ ডিটেনশনে, তাহলে তো প্রিভেন্টিভ ডিটেনশনেও কিছু সেফগার্ড দেবে। হ্যাঁ, প্রিভেন্টিভ ডিটেনশনেও কিছু সেফগার্ড দিয়েছে। যেটা কী সেফগার্ড দিয়েছে প্রিভেন্টিভ ডিটেনশনে, না প্রিভেন্টিভ ডিটেনশনের সেফগার্ড এটা দিয়েছে যে 3 মাসের বেশি কারোকে প্রিভেন্টিভ ডিটেনশন করা যাবে না। যদি 3 মাসের বেশি করতে হয় তাহলে একটা বোর্ড বানাতে হবে, আর বোর্ড কী হবে, বোর্ডকে হেড করবে একটা জাজেস অফ হাইকোর্টের, মানে একটা হাইকোর্টের জাজ সেই বোর্ডটাকে হেড করবে, এবং সেই বোর্ড যদি ডিসিশন দেয় যে ফার্দার প্রিভেন্টিভ ডিটেনশনে তাহলেই তাকে করা যেতে পারে, নচেত কিন্তু না। আর কি সেফগার্ড দিয়েছে, গ্রাউন্ড যেটা আছে না ডিটেনশন করা, সেটাকে মানে যাকে ডিটেনশন করেছে তাকে বলা যে কী জন্য তাকে ডিটেনশন করা হয়েছে। কিন্তু হাউএভার এটা কিন্তু এমসিকিউতে এসেছিলো, মানে যদি পাবলিক ইন্টারেস্টে হয় তাহলে কিন্তু নাও বলতে হবে। এমন কোশ্চেন আসে এমসিকিউতে যে গ্রাউন্ড অফ ডিটেনশন মাস্ট বি কমিউনিকেট টু দি ডেটেনু, সেইখানে কিন্তু এটা ভুল হয়ে যাবে। মানে যদি পাবলিক ইন্টারেস্টের অ্যাগেনস্টে হয় তাহলে কিন্তু মানে নাও বলা যেতে পারে। ঠিক আছে, আর একটা হচ্ছে কি, ডিটেনুকে একটা অপরচুনিটি দেওয়া সেটাকে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য, কিন্তু এটা এখনও পর্যন্ত মানে মিস অপরচুনিটি এটা নিয়েছে, কেউই ঠিকঠাকভাবে এটা নেয় না। এবারে দেখো, প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য কিন্তু স্টেটও ল বানাতে পারে। প্রিভেন্টিভ ডিটেনশন যেটা আছে না, প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য স্টেট প্লাস সেন্টার দুজনেই কিন্তু ল বানাতে পারে। যেগুলো সেন্ট্রাল লিস্ট আছে যেমন আছে ফরেন অ্যাফেয়ার্স হয়ে গেল, কারেন্সি হয়ে গেল, ট্যাক্সেশন হয়ে গেল, সেই সব সিকিউরিটি অফ ইন্ডিয়া হয়ে গেল, সেইগুলোর জন্য সেন্টার ল বানাতে পারে। আর স্টেটের সিকিউরিটির জন্য স্টেটও ল বানাতে পারে, সেন্টারও ল বানাতে পারে স্টেটের সিকিউরিটির জন্য। কিছু যদি এক্সাম্পল দেখো, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আপা আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। আপা হচ্ছে সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট, যেটা নিয়ে এখনও পর্যন্ত কিনা ওই কন্ট্রোভার্সি লেগেই থাকে, সেইটা কিন্তু খুবই ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখান থেকে এসেছে। কিন্তু এটা আমাদের দেখতে হবে যে আমরা একমাত্র ডেমোক্রেটিক কান্ট্রি মে প্রিভেন্টেড, আমরা হচ্ছে একমাত্র ডেমোক্রেটিক কান্ট্রি যার মধ্যে প্রিভেন্টিভ ডিটেনশনটা হচ্ছে কিনা একটা হচ্ছে
যে ইন্ট্রিগাল পার্ট আমরা হচ্ছে 1 নম্বর, মানে আমরা শুধু হচ্ছে অনলি ডেমোক্রেটিক পার্টি। প্রিভেন্টিভ ডিটেনশনটা যেটা হচ্ছে ইন্ট্রিগাল পার্ট, বাকি আর কোনো কান্ট্রি নেই। এটা আমরা কোথা থেকে করেছি, যে ব্রিটিশ টাইমে ছিল, মানে ব্রিটিশরা যখন শাসন করতো তখন ছিল। যেমন এক্সাম্পল যদি বলি, তুমি ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা ছিল 1939-এ, এটার মাধ্যমে ছিল একটা, ঠিক আছে। এইগুলো ছিল, কিন্তু সেইটাকেই আমরা ক্যারি ফরওয়ার্ড করে, নাম চেঞ্জ করে ক্যারি ফরওয়ার্ড করেছি। কিন্তু তুমি জানলেও অবাক হয়ে যাবে যে ব্রিটিশরা তো আমাদের ইন্ডিয়াতে চালু করেছিল, কিন্তু ব্রিটিশে এই জিনিসটা কবে অনেক দিন আগেই অ্যাবলিশ হয়ে গেছে। মানে প্রিভেন্টিভ ডিটেনশনের কনসেপ্টটা কিন্তু ব্রিটিশে আর নেই, কিন্তু ইন্ডিয়া এখনও পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড সেটাকে করছে। হ্যাঁ, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে, কিন্তু সেটা মনে রাখবে যে ইন্ডিয়া একমাত্র কান্ট্রি যার মধ্যে প্রিভেন্টিভ ডিটেনশনটা এখনও পর্যন্ত চলছে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম সমস্ত কিছু। রাইট টু ফ্রিডম, এইখানে আজকে ভিডিওটা শেষ করবে। এর পরের ভিডিওতে পরবর্তী ফান্ডামেন্টাল রাইটগুলো দেখব। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।